হ্যালো ফ্রেন্ডস, বায়োনি নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তো আমরা এনসিইআরটির ইউনিট 3 চ্যাপ্টার 9 অর্থাৎ বায়োমলিকিউলস এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। অলরেডি আমি ডিসকভারি অফ বায়োমলিকুলস, তার সঙ্গে সঙ্গে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এবং নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব ডায়নামিক স্টেট অফ বডি এবং তার সঙ্গে সঙ্গে মেটাবলিজম এবং লিভিং স্টেট। তো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হলো লিভিং স্টেট। দেখো, লিভিং স্টেট প্রকৃতপক্ষে কাকে বলে তো সেটা আমরা প্রথমে বুঝবো। তবে তার আগে বলে দিই যে মেটাবলিজম বিষয়টা কি। যে কোনো রকমের কেমিক্যাল রিয়াকশন যেটা কোনো জীবের দেহতে হয় তো তাকেই আমরা বলবো মেটাবলিক রিয়াকশন। এবং মেটাবলিজম প্রধানত কোনো একটা পার্টিকুলার অর্গানিজমের ডিফাইনিং ফিচার্স। অর্থাৎ মেটাবলিজম প্রধানত লিভিং অর্গানিজমসের ক্ষেত্রেই দেখা যায়, কোনো নন লিভিং মেটেরিয়ালসে কিন্তু কখনোই এই মেটাবলিজম দেখা যায় না। লিভিং স্টেট আছে বা কোনো একটা জীব আছে, তো সেই জীবের দেহ প্রধানত কি দিয়ে তৈরি হবে? এই জীবের দেহ প্রধানত বায়োমলিকিউলস দিয়ে তৈরি হবে। এবং এনসিইআরটিতে যেটা বলছে যে এই বায়োমলিকিউলসকে কিন্তু আমরা মেটাবোলাইটসও বলতে পারি। তাহলে বায়োমলিকুলস মানেই কিন্তু মেটাবোলাইটস। এবং অন্তত কত রকমের মেটাবোলাইটস থাকবে? অন্তত 10,000 ডিফারেন্ট টাইপের মেটাবোলাইটস কিন্তু প্রকৃতপক্ষে একটা জীবের দেহের মধ্যে থাকবে। বায়োমলিকুলকে প্রথমত আমরা মেটাবোলাইটস বলবো। এবং মেটাবোলাইটসের কনসেন্ট্রেশন প্রধানত কোনো লিভিং অর্গানিজমসের ক্ষেত্রে প্রধানত স্পেসিফিক থাকে। যেমন আমরা যদি ব্লাড গ্লুকোজ লেভেল ধরি, তো গ্লুকোজ হলো প্রকৃতপক্ষে একটা বায়োমলিকুল। তো রক্তের মধ্যে প্রধানত ব্লাড গ্লুকোজ লেভেল থাকবে, তাহলে এর কনসেন্ট্রেশন কত হবে? ব্লাড গ্লুকোজের কনসেন্ট্রেশন যেটা এনসিইআরটিতে বলছে 4.2 থেকে 6.1 মিলিমোল পার লিটার, রাইট? সুতরাং 1 লিটার রক্তে প্রধানত 4.2 থেকে 6.1 মিলিমোল প্রধানত ব্লাড গ্লুকোজ থাকে। এবং তার সঙ্গে সঙ্গে হরমোনকে যখন আমরা ডিনোট করব, হরমোনকে প্রধানত ন্যানোগ্রামে আমরা হরমোনের কনসেন্ট্রেশন প্রধানত আমরা দেখব। সুতরাং হরমোনকে মেজারমেন্ট করার যে ইউনিট, তো সেটাই হলো ন্যানোগ্রাম। তাহলে এক্ষেত্রে দেখো, কোনো পার্টিকুলার হরমোন, ধরা যাক টিএসএইচ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, কিন্তু একটা নির্দিষ্ট লেভেলে কিন্তু অবশ্যই থাকতে হবে। যেমন সোমাটোট্রপিক হরমোন কিন্তু একটা নির্দিষ্ট লেভেলে থাকতে হবে, মানে একটা নির্দিষ্ট মিলিলিটার অফ ব্লাডে প্রধানত স্পেসিফিক অ্যামাউন্ট অফ হরমোন জেনারেলি থাকবে। তাহলে প্রত্যেকটা লিভিং অর্গানিজম প্রধানত তার মধ্যে অন্তত 10,000 বায়োমলিকুলস বা মেটাবোলাইটস থাকে। এবং এই মেটাবোলাইটস কিন্তু সুনির্দিষ্ট কনসেন্ট্রেশনে থাকে। কনসেন্ট্রেশনগুলো মেনটেন হবে কিভাবে? এই কনসেন্ট্রেশনগুলো মেনটেন হয় যে প্রসেসে, তো তাকেই আমরা বলবো স্টেডি স্টেট। আমাদেরকে জানতে হবে আরও একটা টার্ম, তো সেটাই হলো ইকুইলিব্রিয়াম। তাহলে মেটাবলিজম প্রধানত কাকে বলে? মেটাবলিজম হচ্ছে সেই প্রসেস, যে প্রসেস প্রধানত যে কোনো কেমিক্যাল রিয়াকশন which is occurred inside livings, তো তাকেই আমরা বলবো মেটাবলিজম। এবং এই যে কেমিক্যাল রিয়াকশন প্রধানত বিভিন্নভাবে হওয়ার চেষ্টা করে, এবং তার সঙ্গে সঙ্গে কেমিক্যাল রিয়াকশনের এটাই টার্গেট থাকে, বা মেটাবলিক রিয়াকশনের এটাই টার্গেট থাকে, কোনো একটা পার্টিকুলার মেটাবোলাইটস বা কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ডকে একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে রাখা জীবের মধ্যে। তো এই যে কনসেন্ট্রেশনে যে রাখার যে চেষ্টা, এটাই কিন্তু প্রকৃতপক্ষে একটা জীবের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন এরকম যদি হয় যে কোনোভাবে ব্লাড গ্লুকোজ লেভেল হয়তো বেড়ে গেছে বা কমে গেছে, তখন কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম অ্যারাইজ হয়, এবং সেই কারণের জন্যই স্টেডি স্টেট মেনটেন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখন কিন্তু আমরা এই টার্মটা বুঝবো যে স্টেডি স্টেট প্রকৃতপক্ষে কি। তো স্টেডি স্টেট বুঝতে গেলে আগে আমাদের প্রথমে দেখতে হবে যে স্টেডি স্টেট এবং তার সঙ্গে সঙ্গে ইকুইলিব্রিয়ামের মধ্যে পার্থক্য কি। তাহলে দেখো, ইকুইলিব্রিয়াম এবং স্টেডি স্টেট আমরা দেখব কি, ইকুইলিব্রিয়াম এবং স্টেডি স্টেটের মধ্যে পার্থক্য কি। দেখো, ইকুইলিব্রিয়াম কাকে বলে? ইকুইলিব্রিয়াম প্রধানত যে কোনো কেমিক্যাল রিয়াকশন, তুমি ধরা যাক এ প্লাস বি এরা নিজেদের মধ্যে রিয়াকশন করছে, এবং রিয়াকশন করে এক্ষেত্রে সি প্লাস ডি তৈরি হচ্ছে। তাহলে এই যে এ প্লাস বি নিজেদের মধ্যে রিয়াকশন করে সি প্লাস ডি তৈরি হচ্ছে, তো একেই আমরা বলবো ফরওয়ার্ড রিয়াকশন। আবার সি প্লাস ডি এক্ষেত্রে আবার কিন্তু এ প্লাস বিতে পরিণত হয়, তো একেই আমরা বলবো ব্যাকওয়ার্ড রিয়াকশন। তাহলে এটাকে বলা হয় ফরওয়ার্ড রিয়াকশন, এবং সি প্লাস ডি যে চেঞ্জ হচ্ছে এ প্লাস বিতে, তো একেই আমরা বলবো ব্যাকওয়ার্ড রিয়াকশন। সুতরাং ইকুইলিব্রিয়াম কাকে বলে? যদি ফরওয়ার্ড রিয়াকশন যদি ব্যাকওয়ার্ড রিয়াকশনের সঙ্গে সমান হয়ে যায়, তো তখনই তাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম। আবার বলছি যে ফরওয়ার্ড রিয়াকশন যদি কোনোভাবে ব্যাকওয়ার্ড রিয়াকশনের সঙ্গে সমান হয়ে যায়, তো তখনই তাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম কন্ডিশন। জেনারেলি এটুকু বুঝতে হবে যে আমাদেরকে, যে প্রধানত লিভিং অর্গানিজম প্রধানত কখনোই তাদের মেটাবলিক রিয়াকশনকে কখনোই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আনতে চায় না। অ্যাকচুয়ালি লিভিং অর্গানিজম প্রধানত চেষ্টা করে একটা স্টেডি স্টেটের মধ্য দিয়ে কোনো একটা পার্টিকুলার মেটাবোলাইটকে একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে রাখতে। তাহলে ইকুইলিব্রিয়ামের মধ্য দিয়ে নয়, এক্ষেত্রে
প্রধানত স্টেডি স্টেটের মধ্য দিয়ে প্রধানত লিভিং অর্গানিজম কোনো কম্পাউন্ডকে একটা স্পেসিফিক কনসেন্ট্রেশনে রাখার চেষ্টা করে। তো এই জায়গাতে তাহলে দেখো যে যে বিষয়টা তোমাদেরকে দেখতে হবে এক্ষেত্রে, যেটা তোমাদেরকে বললাম, সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে লিভিং স্টেট প্রধানত নন ইকুইলিব্রিয়াম স্টেডি স্টেট, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু লিভিং অর্গানিজমসের মধ্যে কোনো রকম ইকুইলিব্রিয়াম থাকবে না, তাহলে লিভিং অর্গানিজম সবসময় নন ইকুইলিব্রিয়াম স্টেডি স্টেটকে মেনটেন করে। সুতরাং নন ইকুইলিব্রিয়াম স্টেডি স্টেটকে লিভিং অর্গানিজম সবসময় মেনটেন করে, রাইট। সো নন ইকুইলিব্রিয়াম স্টেডি স্টেটকে সবসময় লিভিং অর্গানিজম মেনটেন করে, এবং লিভিং অর্গানিজম সবসময় এটা চেষ্টা করে টু প্রিভেন্ট দ্য ইকুইলিব্রিয়াম, যে কোনো কেমিক্যাল রিয়াকশন যাতে কোনোভাবে এরকমভাবে ফরওয়ার্ড রিয়াকশন এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন যাতে ইকুয়াল না হয়। তো সেই কারণের জন্য লিভিং অর্গানিজম সবসময় এটা চেষ্টা করে প্রিভেন্ট ইকুইলিব্রিয়াম, রাইট। তাহলে এই জায়গাতে আমাদেরকে এটা ফোকাস করতে হবে যে কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্ট বা কোনো একটা পার্টিকুলার বায়োমলিকুল কিভাবে তার স্পেসিফিক কনসেন্ট্রেশন মেনটেন করে। সুতরাং ইকুইলিব্রিয়ামে যেটা তোমরা দেখলে যে ইকুইলিব্রিয়াম প্রধানত একটি সিঙ্গেল রিয়াকশনকে ডিনোট করে। দেখো ইকুইলিব্রিয়াম প্রধানত সিঙ্গেল রিয়াকশনকে ডিনোট করে, একটা পার্টিকুলার রিয়াকশন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে কিনা তো সেটা প্রধানত এটা ডিনোট করে। তাহলে ইকুইলিব্রিয়াম প্রধানত অ্যাপ্লিকেবল হবে একটা সিঙ্গেল রিয়াকশনের ক্ষেত্রে, কিন্তু স্টেডি স্টেট কিন্তু অ্যাপ্লিকেবল হবে মেনি রিয়াকশনের ক্ষেত্রে। একটু তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। দেখো স্টেডি স্টেট বিষয়টা কি একটু ভালো করে বুঝতে হবে। স্টেডি স্টেট এবং ইকুইলিব্রিয়ামের মধ্যে পার্থক্য, এবং এটাই হচ্ছে প্রধানত লিভিং এই যে টার্মিনোলজি আছে এনসিইআরটিতে যে লিভিং স্টেট, তো লিভিং স্টেট মানেই কিন্তু স্টেডি স্টেট এবং নন ইকুইলিব্রিয়াম স্টেট, রাইট। তো দেখো একটা এক্সাম্পল তোমাদেরকে দিই, ধরো যাক গ্লুকোজ। তো এক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে গ্লুকোজ থাকে, এবং গ্লুকোজ প্রধানত কি হবে, গ্লুকোজ প্রধানত আমরা জানি যে যখন গ্লাইকোলাইসিস পদ্ধতি যখন সম্পন্ন হয় তখন এই গ্লুকোজ প্রথম স্টেপে প্রধানত গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়। তাহলে গ্লুকোজ কিসে পরিণত হবে, গ্লুকোজ 6 ফসফেটে। এবারে এই যে গ্লুকোজ 6 ফসফেট আছে, এই গ্লুকোজ 6 ফসফেট আইদার সেটা ফ্রাক্টোজ 6 ফসফেটে পরিণত হতে পারে। দেখো গ্লুকোজ 6 ফসফেট কি হতে পারে, গ্লুকোজ 6 ফসফেট এক্ষেত্রে ফ্রাক্টোজ 6 ফসফেটে পরিণত হতে পারে, অথবা এই যে গ্লুকোজ 6 ফসফেট দেখছো, এই গ্লুকোজ 6 ফসফেট কিন্তু বিভিন্ন রকমের অন্য রিয়াকশনও কিন্তু করতে পারে। তাহলে প্রথম যে রিয়াকশন আমরা দেখলাম যে গ্লুকোজ 6 ফসফেট, তাহলে এটা হচ্ছে ফার্স্ট রিয়াকশন, কিন্তু গ্লাইকোলাইসিস পদ্ধতিতে তৈরি হওয়া গ্লুকোজ 6 ফসফেট সবাই যে ফ্রাক্টোজ 6 ফসফেট তৈরি করবে সেরকম কিন্তু ব্যাপারটা নয়। অ্যাকচুয়ালি এই গ্লুকোজ 6 ফসফেট কিন্তু অন্য কোনো পদার্থেও কিন্তু সে কিন্তু পরিণত হতে পারে। যেমন বিষয়টা একটু দেখো, তাহলে এই যে গ্লুকোজ 6 ফসফেট আছে, এই গ্লুকোজ 6 ফসফেট এইভাবে ফরওয়ার্ড রিয়াকশন হচ্ছে তার, এবং ফরওয়ার্ড রিয়াকশন হয়ে হয়তো সে তৈরি করলো গ্লুকোনোল্যাকটন। তাহলে এ কি তৈরি করলো, গ্লুকোনোল্যাকটন। সো গ্লুকোনোল্যাকটন তৈরি করলো। তাহলে গ্লুকোজ 6 ফসফেট কিসে পরিণত হলো, গ্লুকোজ 6 ফসফেট এক্ষেত্রে গ্লুকোনোল্যাকটনে পরিণত হলো। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই গ্লুকোজ 6 ফসফেট আবার ফরওয়ার্ড রিয়াকশনের মধ্য দিয়ে গ্লুকোজ 6 ফসফেট আবার তৈরি হতে পারে গ্লুকোজ 1 ফসফেট। সুতরাং এটা গ্লুকোজ 1 ফসফেটে পরিণত হতে পারে, রাইট। এবং গ্লুকোজ 1 ফসফেট এবার যেটাতে যাবে প্রধানত গ্লুকোজ 1 ফসফেট যে রিয়াকশনে যাবে তো সেটাই হচ্ছে গ্লাইকোজেন। তো গ্লুকোজ 6 ফসফেট থেকে আমরা জানি যে গ্লাইকোজেন তৈরি হয়, এবং তার সঙ্গে সঙ্গে এই গ্লুকোনোল্যাকটন যে আছে, এই গ্লুকোনোল্যাকটন প্রধানত পেন্টোজ ফসফেট পাথওয়েতে চলে যাবে। সুতরাং পেন্টোজ ফসফেট পাথওয়েতে চলে যাবে। তো এই জায়গাতে দেখো একটি বিষয় আমাদের নোটিস করার মতো একটা বিষয়, যে এই যে গ্লুকোজ 6 ফসফেট গ্লুকোনোল্যাকটনে পরিণত হচ্ছে, আবার গ্লুকোনোল্যাকটন কিন্তু গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হতে পারে, কিন্তু এক্ষেত্রে ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কিন্তু স্লো হতে পারে। তার মানে ফরওয়ার্ড রিয়াকশন এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন এক্ষেত্রে কিন্তু ইকুয়াল হচ্ছে না, আনইকুয়াল হচ্ছে। আবার গ্লুকোজ 6 ফসফেট যে রেটে গ্লুকোজ 1 ফসফেটে পরিণত হচ্ছে, এবং এই গ্লুকোজ 1 ফসফেট আবার ব্যাকওয়ার্ড রিয়াকশনে যেতে পারে, কিন্তু তার রেট কিন্তু অনেক স্লো হতে পারে। তার সঙ্গে সঙ্গে গ্লুকোজ যে 6 ফসফেট তৈরি হচ্ছে ফ্রাক্টোজ 6 ফসফেটে, আবার এই ফ্রাক্টোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হওয়ার যে প্রসেস সেটাও কিন্তু স্লো হতে পারে। তার মানে এই জায়গাতে আমরা দেখলাম যে প্রত্যেকটা কেমিক্যাল রিয়াকশন, এই প্রত্যেকটা কেমিক্যাল রিয়াকশন কিন্তু নন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। কিন্তু তবুও স্টেডি স্টেট আমরা কাকে বলবো, গ্লুকোজ 6 ফসফেটের কনসেন্ট্রেশন কিন্তু ঠিক থাকতে হবে। অর্থাৎ গ্লুকোজ 6 ফসফেটের কনসেন্ট্রেশন এক্ষেত্রে ধরে রাখো এক অণু গ্লুকোজ থেকে, তুমি এটুকু ধরে রাখো যে এক অণু গ্লুকোজ থেকে প্রতি সেকেন্ডে হয়তো 30টা গ্লুকোজ 6 ফসফেট তৈরি হচ্ছে। তো এই যে 30টা গ্লুকোজ 6 ফসফেট তৈরি হচ্ছে তার মধ্যে হয়তো
তার মধ্যে হয়তো এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এক্ষেত্রে হয়তো 20টা ফ্রাক্টোজ 6 ফসফেটে পরিণত হচ্ছে, আবার এক্ষেত্রে ধরো ধরো 3টে প্রধানত গ্লুকোন ও ল্যাকটোনে পরিণত হচ্ছে, তাহলে বাকি কতগুলো থাকবে? বাকি 7, তাহলে 7টা প্রধানত গ্লুকোজ 1 ফসফেটে পরিণত হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আবার কিন্তু যখন তৈরি হবে তো গ্লুকোজ 6 ফসফেট আবার যখন তৈরি হবে সেটা কিন্তু 30 মলিকুলস তৈরি হবে। এই 30 মলিকুলস যে তৈরি হচ্ছে প্রতি সেকেন্ডে, তো তারা এইভাবে চ্যানেলাইজড হয়ে যাচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে গ্লুকোজ 6 ফসফেটকে কিন্তু আমরা 30 মলিকুলসই আমরা পাবো। তাহলে এই ঘটনাকেই আমরা বলবো প্রধানত স্টেডি স্টেট, অর্থাৎ কোন একটা পার্টিকুলার কেমিক্যাল কম্পাউন্ড যে কোনো সিচুয়েশনে প্রধানত তার কনসেন্ট্রেশনকে মেনটেন করার চেষ্টা করে। তো একেই আমরা বলবো প্রধানত স্টেডি স্টেট, এটা কেমিক্যাল রিয়াকশন। তাহলে স্টেডি স্টেট হলো সেই কন্ডিশন যে কন্ডিশনে কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ড তার কনসেন্ট্রেশন প্রধানত লিভিং অর্গানিজমস এর ক্ষেত্রে তার কনসেন্ট্রেশন প্রধানত মেনটেন থাকবে, অর্থাৎ স্পেসিফিক হবে। কিন্তু যদিও নেট কনসেন্ট্রেশন প্রধানত স্পেসিফিক হবে, অর্থাৎ তার কোনো চেঞ্জ হবে না, যদিও বিভিন্ন রকমের বায়োকেমিক্যাল রিয়াকশন যদিও ইকুইলিব্রিয়ামে থাকবে না, কিন্তু তবুও এর কনসেন্ট্রেশন কিন্তু ঠিকই থাকবে। তো এই ঘটনাকেই আমরা বলবো স্টেডি স্টেট। তাহলে দেখো লিভিং অর্গানিজম সবসময় নন ইকুইলিব্রিয়াম স্টেডি স্টেটে থাকে। নন ইকুইলিব্রিয়াম মানে কি এই ডিফারেন্ট কেমিক্যাল রিয়াকশন কিন্তু কখনোই ইকুইলিব্রিয়ামে যাবে না, তো নন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যাবে, কিন্তু গ্লুকোজ 6 ফসফেটের কনসেন্ট্রেশন সবসময় ঠিক থাকবে। তো এই ঘটনাকেই আমরা বলবো স্টেডি স্টেট। এবং লিভিং স্টেট যেটা আমাদের এনসিইআরটিতে যে সিলেবাস আমাদেরকে দিয়েছে, টপিক যেটা দিয়েছে যে লিভিং স্টেট, তো লিভিং স্টেট মানেই কিন্তু প্রকৃতপক্ষে স্টেডি স্টেট, অর্থাৎ কোন একটা পার্টিকুলার কম্পাউন্ড তো তার কনসেন্ট্রেশন সবসময় স্পেসিফিক থাকবে, যদিও সেই কম্পাউন্ড বিভিন্ন রকমের কেমিক্যাল রিয়াকশনের মধ্যে যাচ্ছে। আমরা জানি যে আমাদের দেহতে প্রধানত ট্রাফিকে যেরকম ভাবে বিভিন্ন গাড়ি চলে, বিভিন্ন দিকে যেমন গাড়ি চলে, তো এক্ষেত্রেও সেরকম কোনো গাড়ি হয়তো খুব দ্রুত যাচ্ছে, কোনো গাড়ি হয়তো স্লো যাচ্ছে, তো এক্ষেত্রেও সেরকম, কিন্তু সবাই কিন্তু এক জায়গাতে এসে থেমে যাচ্ছে, রাইট? তাহলে এক্ষেত্রেও সেরকম বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন বিভিন্ন ডিরেকশনে হচ্ছে, কিন্তু কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ড তো তার কনসেন্ট্রেশন কিন্তু স্পেসিফিক থাকছে, তার কনসেন্ট্রেশন কিন্তু নির্দিষ্ট থাকছে। তো এই ঘটনাকেই আমরা বলবো স্টেডি স্টেট। আর স্টেডি স্টেট তাহলে কি অ্যাপ্লিকেবল হচ্ছে? স্টেডি স্টেট তাহলে বিভিন্ন রিয়াকশনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয়, কিন্তু ইকুইলিব্রিয়াম কিন্তু সিঙ্গেল রিয়াকশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এবং আমাদের লিভিং যে কোনো অর্গানিজম সবসময় নন ইকুইলিব্রিয়াম স্টেডি স্টেটে থাকে, রাইট? এবং লিভিং অর্গানিজম সবসময় এটা চেষ্টা করে যে যাতে কোনোভাবে ইকুইলিব্রিয়াম কন্ডিশন না আসে, এবং এই কারণের জন্যই প্রধানত লিভিং অর্গানিজম বিভিন্ন কাজ করতে পারে। যেমন আমি আরো একটা স্টেডি স্টেটের আমি তোমাদের আরো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে রাখো আমরা প্রত্যেকে জানি যে গ্লুকোজ থেকে প্রধানত গ্লাইকোলাইসিস পদ্ধতিতে কি তৈরি হয়। গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে আমরা জানি যে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, এবং এই পাইরুভিক অ্যাসিড পরবর্তীকালে অ্যাসিটাইল কোয়েতে পরিণত হয়, রাইট? সুতরাং পাইরুভিক অ্যাসিড কিসে পরিণত হয়? অ্যাসিটাইল কোয়েতে। দেখো এনসিইআরটিতে কিন্তু এই স্টেডি স্টেট কন্ডিশন এটা কিন্তু এই টার্মিনোলজিটা ইউজ করা আছে, এবং তার সঙ্গে সঙ্গে ডাইনামিক মানে লাইভ বলতে প্রধানত আমরা এটাকেই বুঝি যে স্টেডি স্টেট কিভাবে মেনটেন হয়, অর্থাৎ এই যে টার্মিনোলজি যেটা আছে যে ডাইনামিক স্টেট অফ বডি, তার মানেই কিন্তু প্রকৃতপক্ষে বিভিন্ন রকমের কেমিক্যাল রিয়াকশন চলছে, কিন্তু সেই কেমিক্যাল রিয়াকশনের প্রধানত ইকুইলিব্রিয়ামে কখনোই তারা পৌঁছবে না, কিন্তু কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ড বা কোনো একটা পার্টিকুলার মেটাবলাইটস তার কনসেন্ট্রেশন কিন্তু স্পেসিফিক থাকবে। তো একেই আমরা বলবো ডাইনামিক স্টেট অফ বডি, বা একেই আমরা বলবো লিভিং স্টেট, অর্থাৎ বিভিন্ন রকমের কেমিক্যাল রিয়াকশনকেই এক্ষেত্রে আমরা বলবো মেটাবলিজম, রাইট? তো আরেকটু আমি তোমাদেরকে এক্সাম্পল দিই, তাহলে তোমাদের কাছে আরো টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা জানি যে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে প্রধানত পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, এবং এই পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোই তৈরি হয় পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্সের সাহায্যে। তো এই যে অ্যাসিটাইল কোই যেটা তৈরি হচ্ছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তো এক্ষেত্রে যে অ্যাসিটাইল কোই তৈরি হচ্ছে, এই অ্যাসিটাইল কোই কিন্তু বিভিন্ন রকম রিয়াকশনের মধ্য দিয়ে যেতে পারে। আবার দেখো এই অ্যাসিটাইল কোই আবার কিন্তু ফ্যাটি অ্যাসিড থেকেও তার কিন্তু বায়োসিনথেসিস হতে পারে, অর্থাৎ ফ্যাটি অ্যাসিডও কিন্তু অ্যাসিটাইল কোয়ে তৈরি করতে পারে, রাইট? ধরো পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে প্রতি সেকেন্ডে 400 মলিকিউল পার সেকেন্ড, তাহলে প্রতি সেকেন্ডে কত তৈরি হচ্ছে? 40 মলিকুল, ধরো এই যে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোই তৈরি হচ্ছে প্রতি সেকেন্ডে, ধরো এক্ষেত্রে 40 মলিকুল পার সেকেন্ড তৈরি হচ্ছে। আবার ফ্যাটি অ্যাসিড থেকে ধরে নাও যে 10 মলিকুল পার সেকেন্ড তৈরি হচ্ছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে ফ্যাটি অ্যাসিড প্রধানত 10 মলিকুল অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, আবার পাইরুভেট প্রধানত 4 মলিকুল অফ অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে। তাহলে কোন একটা পার্টিকুলার কম্পাউন্ড
সেটা যেমন ব্রেকডাউন হতে পারে, তার সঙ্গে সঙ্গে অন্য কোনো কম্পাউন্ড থেকেও তার কিন্তু সিনথেসিস হতে পারে। তাহলে প্রতি সেকেন্ডে আমরা কতগুলো অ্যাসিটাইল কোয়ে আমরা পাচ্ছি? প্রতি সেকেন্ডে আমরা কিন্তু 50 মলিকুলস অফ দ্য অ্যাসিটাইল কোয়ে পাচ্ছি। আবার এই যে 50 মলিকুলস অফ দ্য অ্যাসিটাইল কোয়ে সেটা কিন্তু বিভিন্নভাবে ইউটিলাইজ হতে পারে। ধরা যাক এই যে অ্যাসিটাইল কোয়ে যেটা তৈরি হচ্ছে সেটা কিভাবে ইউটিলাইজ হতে পারে? সেটা ইউটিলাইজ হতে পারে এইচএমজি কোয়েতে পরিণত হতে পারে, সেটা এইচএমজি কোয়েতে পরিণত হতে পারে। দেখো অ্যাসিটাইল কোয়ে আবার কিসে পরিণত হতে পারে? এইচএমজি কোয়েতে পরিণত হতে পারে। এবং এই এইচএমজি কোয়ে থেকেই কিন্তু কিটোন বডি এবং কোলেস্টেরল তৈরি হয়। সুতরাং এইচএমজি কোয়ে থেকে প্রধানত আমরা জানি যে কিটোন বডি তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে কোলেস্টেরল তৈরি হয়। তাহলে বিভিন্ন রকমের, আমি যেটা দেখাতে চাইছি যে বিভিন্ন রকমের কেমিক্যাল রিয়াকশন কত রকম ভাবে হতে পারে। তো এখান থেকেই কিন্তু আবার এইচএমজি এবং তার সঙ্গে সঙ্গে কোলেস্টেরল তৈরি হয়। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই যে এক্ষেত্রে যে অ্যাসিটাইল কোয়ে আছে, অর্থাৎ এই অ্যাসিটাইল কোয়ে কিন্তু আবার ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিস এটা করতে পারে, ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিস। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই যে অ্যাসিটাইল কোয়ে আছে এটা কিন্তু টিসিএ সাইকেলেও ঢুকে যেতে পারে। সুতরাং অ্যাসিটাইল কোয়ে কিসে ঢুকে যেতে পারে? অ্যাসিটাইল কোয়ে টিসিএ সাইকেলে ঢুকে যেতে পারে। তাহলে দেখো প্রত্যেক সেকেন্ডে যে 50 মলিকুল অফ দ্য অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, তার মধ্যে ধরো এক্ষেত্রে 5 মলিকুল পার সেকেন্ড এক্ষেত্রে ফ্যাটি অ্যাসিডে পরিণত হচ্ছে। আবার এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে ধরে রাখো যে 15 মলিকুল পার সেকেন্ড এক্ষেত্রে এইচএমজি কোয়ে পরিণত হচ্ছে। তাহলে বাকি যেটা তৈরি হবে সেটা হচ্ছে 30 মলিকুল পার সেকেন্ড, এরা প্রধানত টিসিএ তে চলে যাচ্ছে। ঠিক আছে, মানে ক্রেব সাইকেলে চলে যাচ্ছে, CO2 তৈরি হচ্ছে। যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি তো এই ঘটনাকেই আমরা বলবো স্টেডি স্টেট। অর্থাৎ এই যে কেমিক্যাল রিয়াকশনগুলো, এই কেমিক্যাল রিয়াকশনগুলো সবাই কিন্তু নন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে হচ্ছে। অর্থাৎ সমস্ত কেমিক্যাল রিয়াকশনগুলো নন ইকুইলিব্রিয়াম স্টেটে আছে। কিন্তু ঘটনা হচ্ছে অ্যাসিটাইল কোয়ের পরিমাণ কিন্তু প্রত্যেক সেকেন্ডে কিন্তু 50 মলিকুল অফ দ্য অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে। প্রথমত কেমিক্যাল রিয়াকশনের মধ্যে দিয়ে যখন কোন একটা পার্টিকুলার কম্পাউন্ড তার কনসেন্ট্রেশন যখন ঠিকঠাক থাকে বা মেনটেন থাকে, তো তখনই তাকে আমরা বলবো স্টেডি স্টেট, বা একে আমরা বলবো ডায়নামিক স্টেট অফ আওয়ার বডি, রাইট? সুতরাং এই দুটো টার্ম তোমরা ভালো করে বুঝতে পারলে যে ডায়নামিক স্টেট এবং তার সঙ্গে সঙ্গে লিভিং স্টেট বা স্টেডি স্টেট প্রকৃতপক্ষে কাকে বলে। এবং এটা একটা বিষয় ভালো করে মাথায় রাখবে যে লিভিং অর্গানিজম কিন্তু কখনোই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে প্রধানত আসতে চায় না। অর্থাৎ যে কোনো রকমের কেমিক্যাল রিয়াকশন প্রধানত নন ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে প্রধানত থাকতে চায়। তাহলে এরপরে আমরা যেটা দেখব তো সেটাই হচ্ছে মেটাবলিজম। তো তোমরা প্রত্যেকেই জানো যে কোনো একটা জীবের দেহতে যত রকমের কেমিক্যাল রিয়াকশন চলছে, তো সেই সমস্ত রকমের কেমিক্যাল রিয়াকশনকে আমরা বলবো মেটাবলিক রিয়াকশন। তাহলে আমরা এটা দেখলাম যে প্রত্যেকটা অর্গানিজমসের মধ্যে প্রধানত যে অর্গানিক মলিকুলগুলো থাকে, তো সেই সমস্ত অর্গানিক মলিকুলের একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন থাকে। তাহলে প্রত্যেকটা অর্গানিক মলিকুল, সুতরাং যত রকমের অর্গানিক মলিকুল থাকবে সেটা কোনো প্রোক্যারিওটসে হতে পারে, অথবা সেটা কোনো প্ল্যান্টসে হতে পারে, কোনো এনিম্যালসে হতে পারে, কোনো অর্গানিক মলিকুল বা বায়ো মলিকুল যেটা থাকবে সেলের মধ্যে কিন্তু তার কনসেন্ট্রেশন কিন্তু স্পেসিফিক হবে। সুতরাং একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনেই প্রধানত একে থাকতে হবে কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ডকে। যেমন আমরা দেখলাম যে গ্লুকোজ, প্রধানত ব্লাডে গ্লুকোজের একটা স্পেসিফিক অ্যামাউন্ট থাকে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশনকে আমরা কিভাবে ডিনোট করব? একে ডিনোট করা হয় মোলস পার সেল, অর্থাৎ একটা সেলে এত মোল কোনো কম্পাউন্ড থাকতে পারে, অথবা একে ডিনোট করব মোলস পার লিটার হিসাবে আমরা একে কিন্তু ডিনোট করব। তাহলে এই সমস্ত কম্পাউন্ডগুলো প্রধানত আমাদের সেলের মধ্যেই থাকে এবং সেলের মধ্যেই তারা বিভিন্নভাবে চেঞ্জ হয়। এবং এই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ টার্ম আমরা দেখব যে বায়োমলিকুলে, এবং সেই টার্মই হলো টার্ন ওভার। তাহলে এবার আমরা যেটা দেখবো যে টার্ন ওভার। টার্ন ওভার মানে কি? সমস্ত বায়োমলিকুলসের কিন্তু এই টার্ন ওভার প্রপার্টি আছে। ধরে রাখো এক্ষেত্রে একটা বায়োমলিকুলস আমি লিখছি, এটা হচ্ছে এ বায়োমলিকুলস আছে। তাহলে এ বায়োমলিকুলস দেখো এটা কিন্তু বি থেকে তৈরি হতে পারে, আবার এ বায়োমলিকুল স্প্লিট আপ হয়ে যেতে পারে, সেটা সিতে স্প্লিট আপ হয়ে যেতে পারে। যেমন আমরা কি দেখলাম, যেমন আমরা অ্যাসিটাইল কোয়েকে আমরা এক্ষেত্রে দেখলাম। সুতরাং অ্যাসিটাইল কোয়ে স্প্লিট আপ হয়ে এক্ষেত্রে টিসিএ সাইকেলে এটা ঢুকতে পারে, অথবা ফ্যাটি অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হতে পারে। তাহলে দেখো কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ড অন্য কোনো কম্পাউন্ড থেকে সেটা তৈরি হতে পারে, যেমন তার সঙ্গে সঙ্গে সে কিন্তু অন্য কম্পাউন্ডে সে কিন্তু চেঞ্জ হতে পারে। এবং এই যে কন্ডিশন, কোন একটা পার্টিকুলার বায়োমলিকুল প্রধানত অন্য কম্পাউন্ড থেকে তৈরি হচ্ছে অথবা ব্রেকডাউন হয়ে অন্য কম্পাউন্ডে সে পরিণত হচ্ছে, তো একেই আমরা বলবো টার্ন ওভার। এবং কনস্ট্যান্টলি বিং চেঞ্জড ইনটু আদার বায়োমলিকুল, এবং
তার সঙ্গে সঙ্গে অন্য বায়োমলিকুল তৈরি করে। তো একেই আমরা বলবো টার্ন ওভার। সুতরাং টার্ন ওভার মানে কি? টার্ন ওভার মানে কনস্ট্যান্ট ব্রেকডাউন, কনস্ট্যান্ট ব্রেকিং, অর্থাৎ সবসময় এটা ভাঙবে বিভিন্ন বন্ড, ব্রেকিং অ্যান্ড মেকিং অ্যান্ড বায়োমলিকুল, কনস্ট্যান্ট ব্রেকিং অ্যান্ড মেকিং অফ বায়োমলিকুলস। ঠিক আছে, সুতরাং কনস্ট্যান্ট মেকিং অ্যান্ড ব্রেকিং অফ বায়োমলিকুলস, তো একেই আমরা বলবো টার্ন ওভার। কোন একটা বায়োমলিকুল সবসময় তৈরি হতে পারে অথবা সেটা কিন্তু ব্রেক করতে পারে, তো একেই আমরা বলবো টার্ন ওভার। এবং এই যে ব্রেকিং এবং মেকিং হচ্ছে, অর্থাৎ কেমিক্যাল রিয়াকশনের মধ্যে হচ্ছে, এবং এই কেমিক্যাল রিয়াকশনকেই আমরা বলবো মেটাবলিজম। তাহলে কোন একটা জীবের মধ্যে যত রকমের কেমিক্যাল রিয়াকশন চলে, তো সেই সমস্ত রকমের কেমিক্যাল রিয়াকশনকেই আমরা বলবো মেটাবলিজম। সুতরাং মেটাবলিজমের কি কি প্রপার্টি আছে একটু দেখে নাও, অর্থাৎ মেটাবলিক রিয়াকশন কাকে বলে, তো এর প্রপার্টিস গুলো কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে। সুতরাং মেটাবলিজম মানে কি? মেটাবলিজম মানে হচ্ছে অল কেমিক্যাল রিয়াকশন, অর্থাৎ কোন একটা সেলের মধ্যে যত রকমের কেমিক্যাল রিয়াকশন চলছে, অল কেমিক্যাল রিয়াকশন ইন এ সেল, তো একেই আমরা বলবো মেটাবলিজম। এবং তার সঙ্গে সঙ্গে মেটাবলিজমের কিছু প্রপার্টি আমরা দেখে নিই। সুতরাং মেটাবলিজম কিন্তু কনস্ট্যান্টলি অকারিং ইন দ্য সেল, মেটাবলিজম কিন্তু সব সময় কিন্তু আমাদের সেলের মধ্যে হয়। সো মেটাবলিজম ইজ কনস্ট্যান্টলি অকারিং। এরকম কোনো সিচুয়েশন নেই যে লিভিং অথচ তার মেটাবলিজম হচ্ছে না। আমরা যখন ঘুমাই ইভেন তখনও আমাদের মেটাবলিজম হয়, আমরা যখন হায়ার অ্যাক্টিভ আমরা যখন কাজ করি তখনও কিন্তু আমাদের মধ্যে মেটাবলিজম হয়। সুতরাং মেটাবলিজম কিন্তু সব সময় আমাদের দেহের মধ্যে তৈরি হয় বা দেহের মধ্যে কন্টিনিউয়াসলি কিন্তু চলে। এবং মেটাবলিজম কখনোই কিন্তু আইসোলেটেড নয়, কিন্তু সবসময় লিঙ্কড টু আদার রিয়াকশন। সুতরাং মেটাবলিক রিয়াকশন নট আইসোলেটেড, অর্থাৎ একটি রিয়াকশন যে আইসোলেটেড যে হবে সেরকম নয়। কারণ আমরা প্রথমেই দেখলাম যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে প্রধানত আমরা একটি কেমিক্যাল রিয়াকশনকে কনসিডার করি, কিন্তু লিভিং ম্যাটার কখনোই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে না। এবং যেহেতু লিভিং ম্যাটারে মেটাবলিজম সবসময় চলে, তো সেই কারণের জন্য সমস্ত রিয়াকশন কিন্তু একটা স্টেডি স্টেটে থাকে। তার মানে কি? এই রিয়াকশনগুলো কিন্তু কখনোই আইসোলেটেড হবে না, এবং এই রিয়াকশনগুলো কিন্তু লিঙ্কড উইথ ওয়ান অ্যানাদার। সো লিঙ্কড উইথ ওয়ান অ্যানাদার, তার মানে একটি অপরটার সঙ্গে লিঙ্কড হয়ে থাকবে, একটা অপরটার সঙ্গে যুক্ত থাকবে। এবং এই যে ঘটনা, তো একেই আমরা বলবো মেটাবলিক পাথওয়ে। সো দিস ইজ কল্ড মেটাবলিক পাথওয়ে, মানে ডিফারেন্ট মেটাবলিক রিয়াকশন একটা অপরটার সঙ্গে লিঙ্ক হয়ে আছে, তো একেই আমরা বলবো মেটাবলিক পাথওয়ে। যেমন তোমাদের এক্ষেত্রে দেখালাম যে পাইরুভিক অ্যাসিড, অর্থাৎ পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, অ্যাসিটাইল কোয়ে থেকে টিসিএ সাইকেল সেটা ঢুকছে, আবার ফ্যাটি অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, অ্যাসিটাইল কোয়ে আবার এইচএমজি কোয়েতে পরিণত হচ্ছে। তাহলে দেখো বিভিন্ন রকমের কেমিক্যাল রিয়াকশন কিন্তু একটা অপরটার সঙ্গে লিঙ্কড হয়ে আছে, কখনোই কিন্তু একটা সিঙ্গেল রিয়াকশন চলে না। অর্থাৎ এই যে ঘটনাগুলো, তো একেই আমরা বলবো মেটাবলিক পাথওয়ে। দেখো এর ফলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মেটাবোলাইটস এবং ফ্লো অফ মেটাবোলাইটস, অর্থাৎ যে সমস্ত মেটাবোলাইটস যেগুলো তৈরি হচ্ছে, সো ফ্লো অফ মেটাবোলাইটস অর্থাৎ বিভিন্ন যে কম্পাউন্ড বা কেমিক্যাল কম্পাউন্ড যেগুলো তৈরি হচ্ছে মেটাবলিক রিয়াকশনের ফলে, এবং তাদের একটা ডেফিনিট রেট থাকবে। ফ্লো অফ মেটাবোলাইটস এর একটা সুনির্দিষ্ট রেট থাকবে, একটা নির্দিষ্ট রেটে তৈরি হতে হবে। সুতরাং একটা তার ডেফিনিট রেট থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তার ডিরেকশনও কিন্তু নির্দিষ্ট হবে। সুতরাং ডিরেকশনও কিন্তু স্পেসিফিক হবে, ডিরেকশনও কিন্তু এক্ষেত্রে স্পেসিফিক হবে। এই যে ফ্লো অফ মেটাবোলাইটস ইন এ ডেফিনিট রেট এবং একটা স্পেসিফিক ডিরেকশনে যেহেতু হচ্ছে, তো একেই আমরা বলবো ডায়নামিক স্টেট। সো দিস ইজ কল্ড ডায়নামিক স্টেট, রাইট? তো এই কন্ডিশনকেই আমরা বলবো ডায়নামিক স্টেট, এবং ডায়নামিক স্টেট মানেই কিন্তু প্রকৃতপক্ষে স্টেডি স্টেট। তার মানে কি? এটা যেটা তোমাদেরকে বলছিলাম যে অ্যাসিটাইল কোয়ে একটা সিচুয়েশনে হয়তো অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে ফ্যাটি অ্যাসিড থেকে 10 মলিকুল পার সেকেন্ড, আবার অন্য কন্ডিশনে কিন্তু এই সংখ্যা কিন্তু ভ্যারি করতে পারে। তো এই যে ঘটনা যে বিভিন্নভাবে যে মেটাবোলাইটসের এই যে ফ্লো হচ্ছে এবং একটা স্পেসিফিক ডিরেকশনে হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে একটা ডেফিনিট রেটে হচ্ছে, বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী এই রেট কিন্তু চেঞ্জ হতে পারে। কোন সিচুয়েশনে একটা স্পেসিফিক রেট কিরকম হবে সেটা যেমন সুনির্দিষ্ট থাকে। তো এই যে ঘটনা, তো একেই আমরা বলবো ডায়নামিক স্টেট। ওকে, তাহলে আমরা মেটাবলিজম আমরা কাকে বলে দেখলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমরা ডায়নামিক স্টেট আমরা কাকে বলে দেখলাম। এবং যে কোনো রকমের কেমিক্যাল রিয়াকশন, সেলে যত রকমের কেমিক্যাল রিয়াকশন চলছে, সুতরাং সমস্ত রকমের কেমিক্যাল রিয়াকশন, সো কেমিক্যাল রিয়াকশন কন্ট্রোলড বাই এনজাইম,
অবশ্যই কেমিক্যাল রিয়াকশন এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হবে। সো দে উইল বি কন্ট্রোলড বাই এনজাইম, রাইট? এবং এই যে এনজাইম দ্বারা কন্ট্রোলড হচ্ছে, সুতরাং একেই আমরা বলবো ক্যাটালাইজড রিয়াকশন। তাহলে সমস্ত রকমের কেমিক্যাল রিয়াকশন কিন্তু এনজাইম দ্বারা কন্ট্রোল হচ্ছে। সো দিস ইজ কল্ড ক্যাটালাইজড রিয়াকশন বা এনজাইম ক্যাটালাইজড রিয়াকশন, রাইট? এবং এই যে ক্যাটালিস্ট, যেটা প্রধানত কেমিক্যাল রিয়াকশনের রেটকে কন্ট্রোল করে, তো তাকেই আমরা বলবো এনজাইম। দেখো এক্ষেত্রে যেমন তোমাদেরকে আমি বলছি, যেমন কার্বন ডাইঅক্সাইড, তো কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে যুক্ত হয় এবং জলের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এবং সেলের মধ্যে একটা স্পেসিফিক এনজাইম থাকে, তো তার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম। এবং কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম কি করে? এই কেমিক্যাল রিয়াকশনের রেটকে অনেক বাড়িয়ে দেয়। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং জলের সঙ্গে যুক্ত হয়ে যে কার্বনিক অ্যাসিড যেটা তৈরি হচ্ছে, তো এই তৈরি হওয়ার রেটটাকে অনেক বাড়িয়ে দেয়। তো এই কারণের জন্যই এদের এই ঘটনাকে আমরা বলবো ক্যাটালাইজড রিয়াকশন। তার মানে কি, এনজাইম যেটা কিন্তু প্রধানত প্রোটিন হয়, তাহলে এনজাইম জেনারেলি তার কেমিক্যাল নেচার কি হবে? এনজাইমের কেমিক্যাল নেচার কিন্তু জেনারেলি প্রোটিন হয়। তো এই প্রোটিন প্রধানত কোনো কেমিক্যাল রিয়াকশনের রেটকে প্রধানত বাড়িয়ে দেয়, অর্থাৎ রেটকে প্রধানত অ্যাক্সিলারেট করে। ওকে, সুতরাং সমস্ত রকমের মেটাবলিক রিয়াকশন কিন্তু ক্যাটালাইজড রিয়াকশন, এন্ড দিস উইল বি কন্ট্রোল বাই ডিফারেন্ট টাইপ অফ এনজাইমস। এবং তোমাদের সিলেবাসে আরো কিছু কিছু মেটাবলিক রিয়াকশনের কিছু এক্সাম্পল দেওয়া আছে। যেমন দেখো অ্যামাইনো অ্যাসিড, এক্ষেত্রে আরো একটা এক্সাম্পল দিই। যেমন অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা যদি কার্বন ডাইঅক্সাইডকে যদি রিমুভ করে দিই, অ্যামাইনো অ্যাসিড থেকে যদি আমরা CO2 কে যদি রিমুভ করে দিই, তাহলে সেটা যাতে পরিণত হয়, তো সেটা হচ্ছে অ্যামাইন। এটাও কিন্তু এক রকমের এনজাইম ক্যাটালাইজড রিয়াকশন। এবং তার সঙ্গে সঙ্গে নিউক্লিওটাইড থেকে অ্যামাইনো গ্রুপকে আমরা রিমুভ করতে পারি, এবং গ্লাইকোসাইডিক বন্ডের মধ্যে হাইড্রোলাইসিস হবে ডাইস্যাকারাইড, গ্লাইকোসাইডিক বন্ডকে আমরা ভাঙতে পারি বাই হাইড্রোলাইসিস অফ দ্য ডাইস্যাকারাইড। সুতরাং এবং কার্বন ডাইঅক্সাইড ডিজলভ ইন দ্য ওয়াটার ইজ এ ফিজিক্যাল প্রসেস, বাট দিস ইজ ক্যাটালাইজড বাই এনজাইম, রাইট? তো এগুলোকেই প্রধানত আমরা বলবো এনজাইম ক্যাটালাইজড রিয়াকশন। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে মেটাবলিজম তোমাদেরকে বললাম, তো এই মেটাবলিজম প্রধানত দুই ধরনের হয়। অর্থাৎ সমস্ত রকমের কেমিক্যাল রিয়াকশন, দিস কেমিক্যাল রিয়াকশন উইল বি টু টাইপ, ওয়ান হচ্ছে ক্যাটাবলিজম এবং অ্যানাদার হচ্ছে অ্যানাবলিজম। তাহলে দেখো মেটাবলিক রিয়াকশন প্রধানত দুই ধরনের হবে। এক রকমের যে রিয়াকশন হবে, তো তাকেই আমরা বলবো ক্যাটাবলিক রিয়াকশন। ক্যাটাবলিক রিয়াকশন মানে কি, যখন কোনো কেমিক্যাল কম্পাউন্ডের ব্রেকডাউন হবে। এবং আরো এক রকমের যে রিয়াকশন হবে, তো তাকেই আমরা বলবো অ্যানাবলিক রিয়াকশন। তাহলে ক্যাটাবলিক রিয়াকশন মানে হচ্ছে ব্রেকডাউন, আর অ্যানাবলিক রিয়াকশন মানে কি সিনথেসিস। এবার আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো ক্যাটাবলিক রিয়াকশন মানে কি, ধরা যাক এক্ষেত্রে একটা লার্জ মলিকুল আছে, এবং এই লার্জ মলিকুল হয়তো এনজাইমের সাহায্যে ছোট ছোট মলিকুলে পরিণত হলো, তো একেই আমরা বলবো ক্যাটাবলিক রিয়াকশন। এবং একটা বিষয় মাথায় রাখবে যে এই যে ক্যাটাবলিক রিয়াকশনের ফলে কিন্তু এটিপি রিলিজড হয়। সুতরাং এক্ষেত্রে উচ্চ শক্তি সম্পন্ন জৈব যৌগে এটিপি রিলিজড হয়। অর্থাৎ একটা লার্জ যখন কম্পাউন্ড যখন স্মলার কম্পাউন্ডে পরিণত হয়, তো তখনই তাকে আমরা বলবো ক্যাটাবলিক রিয়াকশন, বা একেই আমরা বলবো ব্রেকডাউন। তাহলে এই একটা লার্জ মলিকুল স্মল মলিকুলে পরিণত হওয়ার সময় কিন্তু এটিপি রিলিজড হয়। অর্থাৎ একটা কমপ্লেক্স স্ট্রাকচার থেকে যখন সিম্পল স্ট্রাকচার তৈরি হয়, দেখো এই যে স্ট্রাকচার আছে এটা কিন্তু কমপ্লেক্স স্ট্রাকচার, কমপ্লেক্স কম্পাউন্ড, এবং এই কমপ্লেক্স কম্পাউন্ড থেকে যখন আমরা দেখছি যে একটা সিম্পল কম্পাউন্ড তৈরি হচ্ছে, তো একেই আমরা বলবো ক্যাটাবলিক রিয়াকশন। এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে বন্ড ব্রেকিং হয়। দেখো ক্যাটাবলিক রিয়াকশনে কি হয়, ক্যাটাবলিক রিয়াকশনে প্রধানত বন্ড ব্রেকিং হয়, মানে কোনো কেমিক্যাল বন্ড বড় কমপ্লেক্সের মধ্যে প্রধানত বন্ডের ব্রেকিং হয়। এবং যেহেতু বন্ড ব্রেকিং হবে, সেই কারণের জন্য এটিপি রিলিজড হবে। এবং এই ধরনের যে রিয়াকশন, তো তাকেই আমরা বলবো এক্সোথার্মিক রিয়াকশন। তাহলে ক্যাটাবলিক রিয়াকশন কিন্তু সব সময় হবে এক্সোথার্মিক রিয়াকশন, মানে এটা কিন্তু এটিপি কে রিলিজ করবে। এক্সোথার্মিক বা একে আমরা বলবো এক্সারগনিক রিয়াকশন, রাইট? তো ক্যাটাবলিক রিয়াকশন কিন্তু এক্সোথার্মিক অর এক্সারগনিক রিয়াকশন হবে। এরপরে আমরা যেটা দেখবো, তো সেটাই হচ্ছে অ্যানাবলিজম। তো অ্যানাবলিজম মানে কি, অ্যানাবলিজম মানে হচ্ছে যখন সিম্পল মলিকুল, এক্ষেত্রে সিম্পল মলিকুল আছে, তো সিম্পল মলিকুল এক্ষেত্রে যখন কমপ্লেক্স একটা মলিকুলে পরিণত হয়, তো তখনই তাকে আমরা বলবো অ্যানাবলিক রিয়াকশন, বা তখনই তাকে আমরা বলবো সিনথেটিক রিয়াকশন। এবং অ্যানাবলিক রিয়াকশনে যেটা প্রয়োজন হয়, তো সেটা হচ্ছে এটিপি। এবং তার সঙ্গে সঙ্গে অ্যানাবলিক রিয়াকশনে তাহলে আমরা কি দেখছি, অ্যানাবলিক রিয়াকশনে একটা সিম্পল স্ট্রাকচার, একটা সিম্পল কম্পাউন্ড থাকবে, এবং সিম্পল কম্পাউন্ড থেকে আমরা দেখবো যে একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি হয়, একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হয়।
এবং এই জায়গাতে এটিপি প্রয়োজন হয়, এবং সেই কারণের জন্যই এক্ষেত্রে কিন্তু কনজিউম এনার্জি, অর্থাৎ এটা কিন্তু প্রকৃতপক্ষে এন্ডোথার্মিক অর এন্ডারগনিক রিয়াকশন। তাহলে অ্যানাবলিক রিয়াকশন সবসময় এন্ডোথার্মিক রিয়াকশন হবে, অর অ্যানাবলিক রিয়াকশন সবসময় হবে এন্ডারগনিক রিয়াকশন। সো অ্যানাবলিক রিয়াকশন কিন্তু সবসময় এন্ডারগনিক রিয়াকশন, কারণ অ্যানাবলিক রিয়াকশনে কিন্তু এটিপি ইউটিলাইজ হয়, এবং সেই কারণের জন্যই এটা কিন্তু এন্ডোথার্মিক অর এন্ডারগনিক রিয়াকশন। এবং এক্সাম্পল যদি আমরা দেখি অ্যানাবলিক রিয়াকশনে, দেখো এর এক্সাম্পল হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তোমাদের যেটা এনসিইআরটি তে যেটা মেনশন করা আছে, আমি কেবলমাত্র সেই সমস্ত এক্সাম্পলই আমি দেব। অনেক রকমের প্রধানত এক্সাম্পল দেওয়া যায়, কিন্তু যেটা মেনশন করা আছে এগুলোই তো প্রধানত পরীক্ষাতে আসে, তো সেই কারণের জন্য এগুলোই আমি তোমাদেরকে দেবো। যেমন অ্যাসিটিক অ্যাসিড, এক্ষেত্রে কি হচ্ছে, যেমন অ্যাসিটিক অ্যাসিড একটা সিম্পল মলিকুল, এবং এই অ্যাসিটিক অ্যাসিড থেকে প্রধানত কোলেস্টেরল তৈরি হয়। তাহলে অ্যাসিটিক অ্যাসিড থেকে যে কোলেস্টেরল তৈরি হচ্ছে, এটাই হচ্ছে অ্যানাবলিক রিয়াকশন। আর ক্যাটাবলিক রিয়াকশন, দেখো এক্ষেত্রে ক্যাটাবলিক রিয়াকশনের এক্সাম্পল তাহলে এনসিইআরটি তে কি মেনশন করা আছে, তো গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, তাহলে গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। সুতরাং গ্লুকোজ একটু এক্সাম্পল দিই, যেমন গ্লুকোজ থেকে আমরা জানি যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। কিভাবে তৈরি হয় একটু তোমাদেরকে বলি, কারণ যেহেতু এই পোর্শন যেহেতু এনসিইআরটি তে মেনশন করা আছে, সেই জন্য একটু আমাদের ডিটেলসে জানতে হবে। প্রথমত গ্লুকোজ থেকে প্রথমেই যেটা তৈরি হয়, গ্লুকোজ তোমরা জানো যে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে গ্লুকোজ থেকে প্রধানত পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, এবং এই পাইরুভিক অ্যাসিড যদি অক্সিজেন যদি পায়, তাহলে পাইরুভিক অ্যাসিডের ফার্দার অক্সিডেশন হয়, এবং তার ফলে সেটা কিন্তু টিসিএ সাইকেলে প্রবেশ করে। এবং যদি এই পাইরুভিক অ্যাসিড যদি কোনো রকম অক্সিজেন যদি না পায়, তাহলে পাইরুভিক অ্যাসিড কিন্তু ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। কিরকম, গ্লুকোজ থেকে যে পাইরুভিক অ্যাসিড যেটা তৈরি হচ্ছে, তো গ্লুকোজ থেকে যে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, এই গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার সময় এনএডিএইচ প্রধানত এক্ষেত্রে কাজে লাগে, এবং এই এনএডিএইচ পরবর্তীকালে এই পাইরুভিক অ্যাসিডে হাইড্রোজেন যোগ করবে, মানে H+ আয়ন দেবে, এবং তার ফলে পাইরুভিক অ্যাসিড এক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়, রাইট। তো এনএডিএইচ থেকে প্রধানত H+ আয়ন বা হাইড্রোজেন পাইরুভিক অ্যাসিডে গেলে এটা ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়, এবং এক্ষেত্রে যে এনজাইম কাজ করে তার নাম হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ। সুতরাং ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ প্রধানত পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, কখন, যখন অক্সিজেন প্রধানত থাকে না। অর্থাৎ এই যে অ্যানাইরোবিক সিচুয়েশন বা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন প্রধানত কোথায় ঘটবে, প্রধানত এই ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন ঘটবে আমাদের স্কেলিটাল মাসেলসে প্রধানত এই ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন ঘটে, রাইট। তো এই যে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, এটা কিন্তু এক রকমের ক্যাটাবোলাইট রিয়াকশন বা ক্যাটাবলিক রিয়াকশন। আবার অ্যাসিটিক অ্যাসিড থেকে যে কোলেস্টেরল তৈরি হচ্ছে, তো অ্যাসিটিক অ্যাসিড থেকে কোলেস্টেরল তৈরি হওয়ার যে প্রসেস, এটা কিন্তু অ্যানাবলিক রিয়াকশন। তাহলে দেখো এই জায়গাতে এনার্জি লিবারেটেড ডিউরিং দ্য ক্যাটাবলিক রিয়াকশন আর স্টোরড ইন দ্য এটিপি। অর্থাৎ কি, এই যে ক্যাটাবলিক রিয়াকশনের ফলে যে এনার্জি যেটা রিলিজড হয়, সেটা কিন্তু প্রকৃতপক্ষে এটিপির মধ্যে স্টোর হয়। তার মানে সিম্পলি ক্যাটাবলিক রিয়াকশনে প্রধানত এটিপি তৈরি হয়, এবং এই এটিপিকেই আমরা বলবো এনার্জি কারেন্সি অফ সেল। সো দিস ইজ এনার্জি কারেন্সি অফ সেল। তাহলে এবার আমাদেরকে একটুখানি এই এটিপির স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া রাখতে হবে, এবং এক্ষেত্রে এই যে স্ট্রাকচার আমরা একটু দেখব, কারণ এটিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার আমাদের প্রশ্ন দেওয়া হয়। তাহলে কোনো সেলের মধ্যে যে এনার্জি সঞ্চয় হয়, তো সেই সঞ্চিত ফর্ম প্রধানত এটিপি ফর্মে সঞ্চিত থাকে, এবং সেই জন্যই এটিপিকে আমরা বলবো এনার্জি কারেন্সি অফ সেল। কিন্তু এটিপির বিষয় দেখার আগে একটু তোমাদের এক্সারগনিক এবং এন্ডারগনিক রিয়াকশনের একটু পার্থক্যটা আমি বলে দিই। দেখো, তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্সারগনিক রিয়াকশন। সুতরাং এক্সারগনিক রিয়াকশন, রাইট, এবং তার সঙ্গে সঙ্গে এন্ডারগনিক রিয়াকশন। তো এক্সারগনিক রিয়াকশনে তাহলে কি হচ্ছে, এক্সারগনিক রিয়াকশনে এনার্জি রিলিজড হয়, রাইট। তাহলে এক্সারগনিক রিয়াকশনে কি হবে, এক্সারগনিক রিয়াকশনে রিলিজ এনার্জি, তাহলে এক্ষেত্রে এনার্জি রিলিজড হয়, তার মানে এক্সারগনিক রিয়াকশনে প্রধানত এটিপি প্রধানত রিলিজড হয়। আর এন্ডারগনিক রিয়াকশনে তাহলে কি হচ্ছে, টেক আপ অর স্টোর এনার্জি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এনার্জি রিকোয়ারমেন্ট হয়। সুতরাং এন্ডারগনিক রিয়াকশন প্রধানত এনার্জিকে স্টোর করে, রাইট। এবং এক্সারগনিক রিয়াকশন প্রধানত স্পন্টেনিয়াস হবে, স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, যেহেতু কোনো রকম এনার্জি যেহেতু এক্ষেত্রে লাগছে না, তো সেই জন্য এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। এবং তার সঙ্গে সঙ্গে এই রিয়াকশন কিন্তু ক্যাটাবোলাইট রিয়াকশন হবে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কমপ্লেক্স মলিকুল এক্ষেত্রে সিম্পল মলিকুলে পরিণত হবে। আর এন্ডারগনিক রিয়াকশন কিন্তু সবসময়
অ্যানাবলিক রিয়াকশন হবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা এক্ষেত্রে এনসিআরটিতে যেটা মেনশন করা আছে যে এক্সার্গনিক রিয়াকশনে যে এটিপি তৈরি হচ্ছে, তো সেই এটিপি কিন্তু এন্ডারগনিক রিয়াকশনে ইউটিলাইজ হয়। বিষয়টা কি রকম হয়, যেমন একটা এক্সাম্পল যদি আমরা নিই, দেখো গ্লুকোজ, সুতরাং গ্লুকোজ মানে কি C6H12O6, এবং গ্লুকোজ কি হচ্ছে, যখন অক্সিজেন আসছে অর্থাৎ অক্সিডেশন অফ দ্য গ্লুকোজ হচ্ছে, মানে সিম্পলি রেসপিরেশন হচ্ছে, এবং তার ফলে কি তৈরি হবে, তার ফলে 6CO2 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং তার সঙ্গে সঙ্গে 6 অণু এক্ষেত্রে জল তৈরি হবে। তাহলে এই যে রিয়াকশন, তো এই রিয়াকশন কিন্তু এক্সার্গনিক রিয়াকশন। তো এই রিয়াকশন কিন্তু এক্সার্গনিক রিয়াকশন কেন, কারণ এক্ষেত্রে গ্লুকোজের বন্ড ভেঙে যাচ্ছে, অর্থাৎ কমপ্লেক্স গ্লুকোজ এক্ষেত্রে সিম্পল CO2 তে পরিণত হচ্ছে। তো এই এক্সার্গনিক রিয়াকশনে তাহলে কি রিলিজড হবে, এক্সার্গনিক রিয়াকশনে অবভিয়াসলি অ্যাডিনোসিন ট্রাইফসফেট রিলিজড হবে। তাহলে এক্সার্গনিক রিয়াকশনে আমরা দেখতে পাচ্ছি যে এটিপি রিলিজড হচ্ছে, এবং এই এটিপি পরবর্তীকালে আবার এন্ডারগনিক রিয়াকশনে এটা ইউটিলাইজ হবে। যেমন এটিপি আমরা জানি যে অ্যাডিনোসিন ডাইফসফেট ইনঅর্গানিক ফসফেটের সঙ্গে যুক্ত হয়, তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেট ইনঅর্গানিক ফসফেটের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ এক্ষেত্রে একটা নতুন বন্ড তৈরি করতে হবে। সুতরাং অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট আবার তৈরি হবে, তাহলে এই জায়গাতে কিন্তু এনার্জি লাগবে। সুতরাং এক্ষেত্রে এটিপি বলতে কি আমরা বলছি, এক্ষেত্রে এটিপি বলতে আমরা বলছি এনার্জি। তাহলে এক্সার্গনিক রিয়াকশনে যে এনার্জি রিলিজড হয়, সেই এনার্জি আবার এন্ডারগনিক রিয়াকশনে ইউটিলাইজ হবে। সেই এনার্জি আবার কি হবে, এন্ডারগনিক রিয়াকশনে ইউটিলাইজ হবে। তার মানে অ্যানাবলিক রিয়াকশন, তার মানে সিনথেটিক রিয়াকশনে এক্ষেত্রে এটা কিন্তু ইউটিলাইজ হবে। তো এবার আমরা যেটা দেখব, তো সেটা হচ্ছে এটিপির একটু স্ট্রাকচার আমরা দেখব। দেখো এটিপির স্ট্রাকচার বা এটিপি প্রধানত কি এবং তার সঙ্গে সঙ্গে এটিপির মধ্যে কি এমন বন্ড থাকে, তো একে কেন আমরা এনার্জি কারেন্সি অফ সেল বলবো, তো সেটাই আমরা দেখব। দেখো এটিপির মধ্যে প্রধানত একটি অর্গানিক মলিকুল থাকে, তো তার নাম হচ্ছে অ্যাডেনোসিন, এবং এই অ্যাডেনোসিনের সঙ্গে প্রধানত 3টে ফসফেট গ্রুপ যুক্ত থাকে, ঠিক আছে। সুতরাং অ্যাডেনোসিনের সঙ্গে প্রধানত 3টে ফসফেট গ্রুপ যুক্ত থাকে, এবং এই যে 3টে ফসফেট গ্রুপ যুক্ত থাকে এবং এই 3টে ফসফেট গ্রুপ নিয়েই প্রধানত এটিপি তৈরি হয়। এবং যখন এটিপি যখন ভেঙে যায়, তখন এই লাস্ট এই যে বন্ড আছে, এই বন্ড প্রধানত ভেঙে যায় এবং তার ফলে এনার্জি রিলিজড হয় এবং আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি। সুতরাং এটিপি দেখো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এক্ষেত্রে প্রধানত 3টে ফসফেট গ্রুপ প্রধানত এটিপির সঙ্গে লেগে থাকে। আর একটু যদি স্ট্রাকচার আমরা যদি দেখি, দেখো এক্ষেত্রে আমরা জানি যে অ্যাডেনোসিন, সুতরাং অ্যাডেনোসিন এবং অ্যাডেনোসিনের সঙ্গে 3টে ফসফেট গ্রুপ লেগে থাকবে। তাহলে একটু একটু আঁকার চেষ্টা করো, তাহলে দেখো এক্ষেত্রে ফসফেট গ্রুপ লেগে আছে, রাইট। তো এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। আবার এই জায়গাতে কি হবে, আবার এই জায়গাতে তাহলে দেখো এক্ষেত্রে আবার অক্সিজেন, সুতরাং আবার ফসফেট, সো দিস ইজ দ্য ফসফেট, আবার অক্সিজেন, তাহলে আবার কি, আবার 3টে ফসফেট গ্রুপ লাগবে। সুতরাং আচ্ছা এই জায়গাতে একটা অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন ফসফেট, আবার এক্ষেত্রে অক্সিজেন, আবার এই জায়গাতে আমরা দেখবো যে অক্সিজেন, এবং এক্ষেত্রে ওয়েজটাকে আমরা এক্ষেত্রে মাইনাস দিয়ে দেব, ঠিক আছে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এটিপি। এবং যখন জলের উপস্থিতিতে প্রধানত এটিপি ভেঙে যায়, অর্থাৎ ওয়াটার যদি আমরা কোনোভাবে এটিপিতে দিই, অর্থাৎ হাইড্রোলাইসিস করা হয় এক্ষেত্রে এটিপিকে, সুতরাং ওয়াটার যদি কোনোভাবে আমরা দিই, তখন এই এটিপি ভেঙে যাবে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটে। তার মানে সিম্পলি আমরা বলতে পারি যে এটিপির মধ্যে কিন্তু এনার্জি স্টোর থাকে, স্টোর এনার্জি। এটিপি প্রধানত এনার্জিকে স্টোর করে রাখে, কিন্তু কি কারণের জন্য এটা স্টোর করে রাখবে, পোটেনশিয়াল টু রিয়াক্ট উইথ অক্সিজেন ওয়াটার, পোটেনশিয়াল টু রিয়াক্ট উইথ ওয়াটার, জলের সঙ্গে রিয়াকশন করার জন্য যে এনার্জি লাগবে সেটাই প্রধানত এটিপির মধ্যে স্টোর থাকে। এবং যেহেতু ওয়াটারের সঙ্গে সে রিয়াকশন করছে এবং তার ফলে তার একটা লাস্ট বন্ড ভেঙে যাচ্ছে, এবং সেই বন্ড ভেঙে গিয়ে প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হয়, এবং এই এনার্জি প্রধানত আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ভাবে তোমাদের যে সিলেবাসে যেটা মেনশন করা আছে, যে ডাইনামিক স্টেট অফ বডি এবং তার সঙ্গে সঙ্গে বা ডাইনামিক স্টেট এবং অফ বডি এবং তার সঙ্গে সঙ্গে মেটাবলিজম এবং লিভিং স্টেট। তাহলে দেখো এক্ষেত্রে ডাইনামিক স্টেট বলতে আমরা কি বুঝি, যে বিভিন্ন রকমের যে কেমিক্যাল কম্পাউন্ড যেগুলো সেলের মধ্যে থাকে, তো সেই কেমিক্যাল কম্পাউন্ডগুলো তৈরি হচ্ছে, আবার সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট রেটে তৈরি হচ্ছে। তো এই যে ঘটনা, তো একেই আমরা বলবো ডাইনামিক স্টেট অফ বডি।
এবং তার সঙ্গে সঙ্গে লিভিং স্টেট বুঝতে গেলে আমরা বলবো যেটা, তো সেটাই হচ্ছে স্টেডি স্টেট। এবং এক্ষেত্রে এনসিইআরটিতে একটা লাইন মেনশন করা আছে যে নন ইকুইলিব্রিয়াম স্টেডি স্টেট। তো নন ইকুইলিব্রিয়াম স্টেডি স্টেট বলতে আমরা কি বুঝি, কোন একটা পার্টিকুলার কম্পাউন্ড তার কনসেন্ট্রেশন কিন্তু সবসময় স্পেসিফিক থাকে, নির্দিষ্ট থাকে। তো এটাই হচ্ছে স্টেডি স্টেট। কিন্তু এই ঘটনা কিভাবে মেনটেন হয়, বিভিন্ন নন ইকুইলিব্রিয়াম রিয়াকশনের মধ্যে দিয়ে মেনটেন হয়। এবং স্টেডি স্টেটে প্রধানত যে সমস্ত কেমিক্যাল রিয়াকশনগুলো চলবে, তো সেগুলো কিন্তু সিঙ্গেল রিয়াকশন নয়, সেগুলো মানে মেনি রিয়াকশনের কালেকশন, অনেক রিয়াকশনের কালেকশন। এবং সেই অনেক রিয়াকশনকেই আমরা বলবো মেটাবলিক পাথওয়ে। এক্ষেত্রে তোমাদেরকে আমি দেখালাম এক্সাম্পলের সাহায্যে যে কিভাবে স্টেডি স্টেট আমাদের দেহতে মেনটেন হয়। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে মেটাবলিজম, যে কোনো রকমের কেমিক্যাল রিয়াকশন আমাদের দেহের মধ্যে চলে, তো সেটাই হচ্ছে মেটাবলিক রিয়াকশন। এবং এই মেটাবলিক রিয়াকশন দুই ধরনের হতে পারে, একটা ক্যাটাবলিক রিয়াকশন এবং অ্যানাবলিক রিয়াকশন। ক্যাটাবলিক রিয়াকশনে প্রধানত এটিপি রিলিজড হয়, সুতরাং এই ধরনের রিয়াকশনকে আমরা বলবো এক্সোথার্মিক অর এক্সার্গনিক রিয়াকশন। আর অ্যানাবলিক রিয়াকশনে যেহেতু এটিপির প্রয়োজন হয়, তো সেই কারণের জন্য একে আমরা বলবো এন্ডোথার্মিক অর এন্ডারগনিক রিয়াকশন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে এই যে দুটো এক্সাম্পল আমরা দেখলাম, গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে স্কেলিটাল মাসেলে, তাহলে এটা হচ্ছে ক্যাটাবলিক রিয়াকশন অর এটা এক্সোথার্মিক অর এক্সার্গনিক রিয়াকশন। আবার অ্যাসিটিক অ্যাসিড থেকে যে কোলেস্টেরল তৈরি হচ্ছে, এটাও কিন্তু অ্যানাবলিক রিয়াকশন অর একে আমরা বলবো এন্ডারগনিক রিয়াকশন। এবং এর সঙ্গে সঙ্গে এক্সার্গনিক এবং এন্ডারগনিকের পার্থক্য দেখলাম, এবং অ্যাডিনোসিন ট্রাইফসফেটের আমরা স্ট্রাকচার দেখলাম। তো এই সমস্ত কেমিক্যাল রিয়াকশন ইজ কন্ট্রোল বাই এনজাইম, এবং সেই জন্যই এনজাইমকে আমরা বলবো বায়ো ক্যাটালিস্ট। যখন কেমিক্যাল রিয়াকশনগুলো যদি উইদাউট এনজাইমের সাহায্যে হয়, তাহলে তার রেট অনেক স্লো হয়, কিন্তু ইন প্রেজেন্স অফ এনজাইম এই সমস্ত কেমিক্যাল রিয়াকশনের রেট অনেক বেড়ে যায়। সো এনজাইম অ্যাক্সিলারেট দ্য রেট অফ কেমিক্যাল রিয়াকশন, এবং সেই কারণের জন্যই এনজাইমকে আমরা বলবো বায়ো ক্যাটালিস্ট। এবং সমস্ত এনজাইম কিন্তু প্রোটিন, ব্যতিক্রম রাইবোজাইম আছে। তো যাই হোক, এর পরের দিন আমরা এই এনজাইম সম্পর্কে আলোচনা করব। তাহলে তোমাদের এনসিইআরটিতে যে ইউনিট 3-তে চ্যাপ্টার 9 যে পোর্শন আছে বায়োমলিকুল, তো বায়োমলিকুল কমপ্লিট হয়ে যাবে। বেশ কয়েকটি ক্লাসে আমি টোটাল বায়োমলিকুলস সম্পর্কে আলোচনা করলাম, তাহলে তোমাদের টোটাল বায়োমলিকুলস কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে আমি আলোচনা করব যে বায়োমলিকুল থেকে প্রধানত নিটে যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো এসেছে, তো সেই কোয়েশ্চেন্সগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করব। তাহলে বায়োমলিকুল একদম কমপ্লিট হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।